দেখতে পাচ্ছিলাম একটি খবরে যে নেতানিয়াহুর ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন 4 মার্কিন সিনেটর। এই প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। এই বয়কটের ঘোষণার প্রতিক্রিয়া কি হতে পারে, প্রভাব কি হতে পারে, সেসবও একটু বুঝে নিতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে 24 জুলাই ভাষণ দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহুর, এবং সেই ভাষণটি বয়কটের ঘোষণা দিয়েছেন 4 জন মার্কিন সিনেটর, যেটা নিয়ে শিরোনামটি আমরা দেখছিলাম। এটার আদৌ কি তেমন কোনো প্রভাব পড়বে কিনা, কিংবা এই যে ফিলিস্তিনের মানবিক বিপর্যয়ের জন্য নেতানিয়াহুকে তারা দায়ী করছেন, এই বিষয়টি মার্কিন কি বলবো, যারা যারা সহায়তা করছে যুদ্ধে, তাদের কি আদৌ কোনো টনক নাড়াতে কোনো ধরনের সহায়তা করবে, কিংবা কোনো প্রভাব কি ফেলবে? ধন্যবাদ আপনাকে। বেনিয়ামিন নেতানিয়াহুর পর যে বিভিন্ন ধরনের মার্কিন চাপ রয়েছে, এটা খুব সত্য। কারণ প্রেসিডেন্ট বাইডেন যে শান্তি ফর্মুলাটা দিয়েছে, যেটা নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে, সে পথে কিন্তু হাঁটছেন না নেতানিয়াহু। কিন্তু নেতানিয়াহু তো তাদেরই পছন্দের এবং তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডাই তারা স্থাপন করে, বাস্তবায়ন করে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য দিয়ে যে নেতানিয়াহুর যে উগ্রপন্থী সরকার, অর্থাৎ যিনি প্রায় 3 টার্ম যাবত এখন প্রধানমন্ত্রী আছেন, তারা কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছেন না। সেটা কিন্তু আমরা রিফ্লেকশন দেখছি। কারণ এই যুদ্ধের এই পর্যায়ে এসে, 8 মাসের এই পর্যায়ে এসে কিন্তু অনেকগুলো, আপনার ব্লিংকেন কিন্তু জানেন যে 8মবারের মতো এখনো কিন্তু মধ্যপ্রাচ্যে রয়েছে, এবং তিনি দুই পক্ষকে, বিশেষ করে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে একটি শান্তি ফর্মুলা মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ফলে এই, এবং অন্যদিকে আমরা দেখবো যে নেতানিয়াহুর যে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকেও কিন্তু পদত্যাগ করেছেন বেনি গানাচ্ছে। এই বেনি গানাচ্ছেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু পেনিট্রেট করতে যুদ্ধকালীন মন্ত্রিসভায়, কিন্তু তিনিও পদত্যাগ করেছেন। এবং আমরা দেখলাম যে গত এই সপ্তাহের মধ্যে প্রায় লক্ষাধিক লোক কিন্তু আপনার নেতানিয়াহুর বাসার সামনে এবং পার্লামেন্টে কিন্তু তারা সমাবেশ করেছে এবং নেতানিয়াহুর পদত্যাগ চাচ্ছে। কারণ তারা যে জিম্মি মুক্তি বা এই যুদ্ধ বন্ধের জন্য যে ধরনের অভ্যন্তরীণ চাপ দরকার, সেটা কিন্তু ইসরায়েলেও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখছি যে ইসরায়েলের অভ্যন্তরে এবং ইসরায়েলের বাইরে যারা তার সঙ্গী আছেন, যুদ্ধ সঙ্গী আছেন, তাদের মধ্যেও কিন্তু এই নেতানিয়াহুর পলিসি নিয়ে, যুদ্ধ পলিসি নিয়ে কিন্তু এক ধরনের তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই ধরনের চাপ অবশ্যই অব্যাহত রাখা খুব জরুরি, এবং সেটা এর ভিত্তিতে হয়তো শান্তি ফর্মুলাটা আসবে। এবং যেটা আপনি বললেন যে কংগ্রেসের 4 জন সিনেটর যে ভাষণ প্রত্যাখ্যান করবে, সেখানেও এটার একটা ইম্প্যাক্ট আছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কিন্তু নেতানিয়াহুকে আগে আনতে পারছে না। কারণ তারা ওখানেও যে আপনার যেহেতু ওখানে যে নেতানিয়াহুর সঙ্গে যে সরকার এখন আছে, সেই সরকারের মধ্যে কট্টরপন্থী, যারা উগ্র ডানপন্থী কিছু নেতৃত্ব আছে, যাদেরকে কিন্তু নেতানিয়াহু কিন্তু ম্যানেজ করতে পারছেন না। অর্থাৎ এই ধরনের একটি স্বৈর শাসন ব্যবস্থায় কিন্তু এই যে ধরেন হ্যাট্রেড বা এই যে বিদ্বেষ বা উগ্র জাতীয়তাবাদী বা নিরাপত্তাহীনতা, এই কথাগুলো বলেই কিন্তু যুদ্ধ পরিস্থিতিটাকে টিকিয়ে রাখে তার নিজের গতি টিকানোর জন্য বা নিজের মস্তক টিকানোর জন্য। এই ধরনের এক্সট্রিমিস্ট গভর্নমেন্ট কিন্তু আপনার এখন ধরেন হামাস ইস্যুকে তারা হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না, এই ধরনের যে নীতি, এটা কিন্তু আসলে উগ্র এবং স্বৈর শাসকদের ক্ষেত্রে পৃথিবীর সকল দেশই প্রযোজ্য। কারণ তারা এই ধরনের নিরাপত্তাহীনতাকে কিন্তু তারা পুঁজি করে থাকে তারা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য। যদিও এই রাজনৈতিক স্থিতিশীলতা তাদেরকে আরো বাড়তি নিরাপত্তাহীনতা তৈরি করে, যেটা এই মুহূর্তে ইসরায়েলের চারিপাশে যে প্রক্সি ওয়ার চলছে, এরকম একটি পরিস্থিতি থেকে অবশ্যই কিন্তু ইসরায়েলকে বের হতে হবে। কারণ তার নাগরিকদের সুরক্ষার জন্য তাকে কিন্তু অবশ্যই তার
অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হলেও প্রতিবেশী বা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তার এক ধরনের সমঝোতা আসা জরুরি। নেতানিয়াহুকে একজন যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত করার পাশাপাশি কিংবা যেমনটি বলা হচ্ছে যে ইসরায়েলে অস্ত্র সরবরাহ কমিয়ে আনতে চাচ্ছে মার্কিন সরকার, এর পাশাপাশি আবার মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদে তাকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো, এটা কি একটু একই সাথে মানে দ্বিমুখী হয়ে গেল কিনা? এটা তো আমি তো আপনাকে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে হয়তো এই নেতানিয়াহুর যুদ্ধ পলিসিকে তারা সমর্থন করছে না, কিন্তু সার্বিকভাবে যদি অর্থনৈতিক, সামরিক এবং নৈতিক যে সাপোর্ট, সেটা কিন্তু ইসরায়েলের পক্ষেই আছে। সেটা তো তাদের এজেন্ডা বিশ্বব্যাপী, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্যের যে নীতি, সেখানে কিন্তু তার সোলমেট হচ্ছে ইসরায়েল। এবং এই ইসরায়েলি রাষ্ট্রকে টিকিয়ে রাখা, তাদেরকে নিরাপত্তা দান এবং তাদের উন্নয়নের জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজ করছে, এবং সেই কাজ থেকে তো তারা সরবে না। হয়তো এই মুহূর্তে তারা নেতানিয়াহুকে হয়তো বা চাপে রাখতে চাচ্ছে যাতে পিস ফর্মুলা একটু কাজ করে, কিন্তু ওভারঅল ইসরায়েলি স্বার্থের বাইরে কোনো উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারবে না। সেটা সিনেট, কংগ্রেস, সেটা ডেমোক্রেট এবং রিপাবলিকান, যাদেরকে আমরা বলি না কেন। কারণ আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক এবং তাদের যে ইনফ্লুয়েন্স, সেটা ফাইন্যান্সিয়াল সেক্টরে ইসরায়েলি লবি যে ইনফ্লুয়েন্স, সেটা তো অস্বীকার করার সুযোগ নেই। আমার কাছে এখন এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে সামনে নভেম্বরে ইলেকশন আছে, সবকিছু মিলে এই মুহূর্তে তারা নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন যাতে এই আপাত যে পিস প্রসেসটা যাতে বাস্তবায়ন হয়, যাতে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা, এসকেলেশনটা চারিপাশে ছড়িয়ে না পড়ে, যেটা প্রথম থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছিলেন। ফলে এই যে ধরনের দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড নীতি মার্কিন যুক্তরাষ্ট্র ফলো করে পশ্চিমা জোট সহ, সেটা থেকে তারা কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু যেটা হচ্ছে যে এই মুহূর্তে তারা নেতানিয়াহুকে চাপ দিয়ে হয়তো বা একটি সমঝোতায়, বা যেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে সেই প্রস্তাবটা হয়তো বাস্তবায়নের জন্য এই মুহূর্তে তারা চাপ দিচ্ছে নেতানিয়াহু। জি, অনেক ধন্যবাদ। আপনার পর্যবেক্ষণ আমরা জানছিলাম, এবং বিশ্ব রাজনীতির এই অংশে চোখ আছে আসলে সবারই, কারণ ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনের উপর, সেটি একটা লম্বা সময় ধরেই চলছে। সেখানে মানবিক বিপর্যয়ের ঘটনাগুলো ঘটে চলেছে, বিশ্বব্যাপী এর নিন্দাও হচ্ছে। তবে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই আগ্রাসন থামছেও না। তো সব মিলিয়ে এই পরিস্থিতিতে নেতানিয়াহুর ভাষণ বয়কট করার বিষয়টিও আলোচনায় উঠে এলো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে আলোকপাত করার জন্য। দর্শক, আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ যুক্ত ছিলেন এতক্ষণ।